সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, আমরা আলোচনা করবো। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন আমিরুল মুমিনিন মানিক, সাংবাদিক ও বিশ্লেষক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা যাবো, তবে যাবার আগে একটু পত্রিকার হেডলাইনগুলো দেখে নেই। দৈনিক আমার দেশ, বিএনপি ভাঙার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এনায়েতের, শান্তিরক্ষী মিশনে রাজীবের নিয়োগে ঝুঁকিতে বাংলাদেশ, নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত। কালের কণ্ঠ, বৈষম্যে বিপন্ন ব্যবসায়ীরা হেলিকপ্টারের পালে নির্বাচনের হাওয়া, জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন দাবি জামায়াত সহ ইসলামী দলগুলোর। দৈনিক ইত্তেফাক, অবসর ভাতার সংকটে ৮৮,০০০ শিক্ষক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টা, নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাতে। প্রথম আলো, আত্মসমর্পণকারীরা দুঃস্থতায় ফিরছে, সুন্দরবনে আতঙ্ক, যুদ্ধবিরতি প্রস্তাব ষষ্ঠবারের মতো আটকে দিল যুক্তরাষ্ট্র, মনোনয়ন বাণিজ্য বন্ধের ভয়ে পিআর ঠেকাতে চায় ইসলামী দলগুলোর বিক্ষোভ। বাংলাদেশ প্রতিদিন, রাজনীতিতে বিভক্তি চরমে, আন্দোলন না সমঝোতা, ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টা। যুগান্তর, সম্পদের ৭৮ ভাগই ঝুঁকিপূর্ণ, মূলধন ঘাটতি ৪৬,০০০ কোটি টাকা, ব্যাংক লুটপাটের বিষয়ে একটি সংবাদ। নিম্নকক্ষে আসন, উচ্চকক্ষে পিআর প্রস্তাব রেখেছি বদিউল আলম মজুমদার, লাইসেন্স নেই তবু তারা বিমান ইন্সপেকশনে, জোট গঠনে পর্দার আড়ালে তৎপরতা। সমকাল, এখনও তদন্তে আশাবাদী হতে পারছেন না স্বজনরা, আলোচিত ৪ মামলার সর্বশেষ অবস্থা। এই সাগরণী হত্যাকাণ্ড, তৌকি হত্যাকাণ্ড, তনু একরাম নিয়ে একটি বিশেষ রিপোর্ট। দেশ রূপান্তর, বিবাদে রাজনীতির ৪ স্রোত, বিদেশি প্রতিষ্ঠানে চাপে বিমান। কালবেলা, সিক্রেট ডকুমেন্ট সম্পাদনার পুরস্কার ২২টি ফ্ল্যাট, জাভেদ পাটোয়ারি সহ পেয়েছেন পুলিশের ২২ কর্মকর্তা। বিএনপি জামাতের দূরত্ব কমানোর চেষ্টায় ৯ দল। নয়া দিগন্ত, আওয়ামী লীগের সিপার্সের গঠন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টা। নতুন জোট গঠন নিয়ে আলোচনা, আজ যারা বিপ্লব করতে চান তাদের মানুষের কাছে যেতে হবে, মির্জা ফখরুল। বণিক বার্তা, উচ্চ মাধ্যমিকে ১০, স্নাতকে ৪৫ ও ৫ নম্বর পিএইচডিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ। দৈনিক ইনকিলাব, কর্মসংস্থানের অভাবে বাড়ছে অপরাধ, ৩ বছরের মধ্যে সর্বোচ্চ আমদানি জুলাইয়ে। ডেইলি স্টার, এক্সপেনশন টু পুট ওয়াইল্ড লাইফ ইন পেরিল, সিডিজি কক্সবাজার হাইওয়ে। বিএনপি সার্ভে বেসড নমিনেশন প্ল্যান ভেক্সেস গ্রাসরুটস। নিউ এজ, এক্সট্রা জুডিশিয়াল ক্লিং অন, ইউনুস রিসিভস ফেয়ার ইলেকশন বাই মিড ফেব্রুয়ারি। মোটা দাগে এই ছিল হেডলাইনগুলো। আমরা আসলে নির্বাচন কেন্দ্রিক হেডলাইনই অনেক রয়েছে, ছাড়া ইসলামিক দলগুলোর আন্দোলন রয়েছে, যেটি ঐক্যমত কমিশনের যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে মূলত আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করেছে রাজনৈতিক দলের সঙ্গে। বেশ কিছু বিষয়ে একমত হলেও রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়া এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া আসলে একমত হতে পারে, এটি নিয়ে আসলে রাজপথে নেমেছে রাজনীতি। ঐক্যমত কমিশনে এই আলোচনা চলাকালীন সময়ে রাজপথে নামা বা দাবি আদায়ের এই যৌক্তিকতার আসলে নিয়ে সমালোচনা হচ্ছে। আপনার কি মনে হয়? অনেক ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ আপনাকে এবং যারা এই মুহূর্তে দেখছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন ধারাবাহিকভাবে চেষ্টা চালাচ্ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা করার জন্য, কিন্তু আমরা গত ২ মাস ধরে দেখছি যে শেষ মুহূর্তে গিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না রাজনৈতিক দলগুলো। এরকম প্রেক্ষাপটে জামাত সহ ৬টি রাজনৈতিক দল, ৭টি রাজনৈতিক দল তারা রাজপথে কর্মসূচি দিয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় দিনের কর্মসূচিও তারা পালন করেছে। এই রকম অবস্থায় অনেক বিশ্লেষক বলছেন যে দেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। বিপ্লবের পক্ষে বা অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিভেদ পুরনো ফ্যাসিবাদকে আবারও এখানে পুনর্বাসন করার একটা প্লট তৈরি করে দিতে পারে। তো এখন আসলে সংকটটা কোথায়? দুটো বিষয় নিয়ে, একটি হলো জুলাই সনদ, কিভাবে সেটা বাস্তবায়ন করা হবে, আর হচ্ছে নির্বাচনটি কিভাবে হবে। তো জুলাই সনদের ব্যাপারে যেটা জাতীয় ঐক্যমত্য কমিশন সর্বশেষ সিদ্ধান্ত আকারে প্রস্তাবনা দিয়েছে, সেটা হচ্ছে যে সংবিধান আদেশের মাধ্যমে এটা নির্বাচনের আগে কার্যকর করা হবে।
আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে নিম্নকক্ষ না উচ্চ কক্ষ বা দুটো কক্ষেই কি পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কিনা। দেখুন, জুলাই সনদ যদি সংবিধান আদেশের মাধ্যমে কার্যকর করা হয় তাহলে এর তো বৈধতা প্রয়োজন। তো বৈধতার জন্য গণভোট আয়োজনের কথা বলছে ঐক্যমত্য কমিশন। গণভোটের ক্ষেত্রে কিন্তু বিএনপি, জামাত এবং অপরাপর রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে অবশ্যই জনগণ বা অধিকাংশ রাজনৈতিক দল যদি চায় তাহলে গণভোট হবে, কিন্তু গণভোট কখন হবে এটা নিয়ে আবার ভয়াবহ দ্বন্দ্ব শুরু হয়েছে। বিএনপি বলছে যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির পরে এই গণভোটটা হোক, মানে নির্বাচিত সরকার করুক। আবার জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল বলছে যে না, নির্বাচনের আগেই করতে হবে অথবা নির্বাচনের দিন করতে হবে। মানে এখানেও একটা মতদ্বৈততা আছে। আর পিআর পদ্ধতির ক্ষেত্রে দেখুন, বিএনপির নিম্নকক্ষ বা উচ্চকক্ষ কোনোটাতেই যাচ্ছে না, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো দুটোতেই যাচ্ছে। এখন একটা বিশ্বস্ত সূত্রের মারফত আমরা শুনেছি যে সরকারের পক্ষ থেকে এই রকম একটা প্রস্তাব বিএনপিকে দেয়া আছে যে আপনারা অন্তত উচ্চকক্ষে পিআরটা মেনে নিন। তো এখন যদি জামাতের পক্ষ থেকে ধরুন নিম্নকক্ষের পিআর এর দাবি ছেড়ে দেওয়া হয়, তাহলে সরকার যদি এই সমঝোতাটা করতে পারে যে অন্তত এবার পরীক্ষামূলকভাবে হলেও উচ্চকক্ষে পিআর হোক, যেটা আসলে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা দেওয়া হয়েছিল মাওলানা মামুনুল হকের রাজনৈতিক দল। তো এই জায়গাগুলোতে আসলে যে দ্বিমত আছে এগুলো একমতে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে সব রাজনৈতিক দল তো আসলে একমতে আসবে না, কিন্তু সেক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশনকে একটা সিদ্ধান্ত দিয়ে আসলে নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করবার জন্য যা বিধি ব্যবস্থা নেওয়া দরকার তা নিতে হবে। সেক্ষেত্রে তাকে আসলে শক্ত এবং দৃঢ় অবস্থানটা দেখাতে হবে। নইলে এই যে দেখুন, এখন একদল রাজনৈতিক সংগঠন তারা রাজপথে কর্মসূচি দিল, আরেক দল বলছে যে আলোচনার মধ্যে কেন কর্মসূচি, এবং এইসব কর্মসূচি বা এইসব বিরোধের মধ্য দিয়ে আমরা প্রথমত আশঙ্কা যেটা করছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়া। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ভয়াবহ সংকট তৈরি হবে। আপনি নিশ্চয়ই জানেন যে গণ অভ্যুত্থানের পরে ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে বাংলাদেশে যেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটা ডেডলাইন ঘোষণা করলেন, এরপরে ভারতের পররাষ্ট্র দফতর কিন্তু আর আনুষ্ঠানিকভাবে কোনো স্বাগত বা শুভেচ্ছা জানায়নি। এখন ডিপ স্টেট বা সাউথ ব্লকের কোনো সূত্র বলছে যে ভারত আসলে এই মুহূর্তে নির্বাচনটি চাইছে না। কেন নির্বাচন চাইছে না? যদি নির্বাচন প্রলম্বিত হয় তাহলে আওয়ামী লীগের আবারও রাজনীতি করার একটা প্লট তৈরি হবে, একটা ক্ষেত্র তৈরি হবে। নির্বাচন যদি না হয় তাহলে তৃতীয় একটা শক্তি এখানে ক্ষমতায় বসবে। অনেকে আশঙ্কা করেন যে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া হবে। সেনাবাহিনী তো সে সুযোগ 5ই আগস্ট পেয়েছিল, নেয়নি। এখন মানে পরিবর্তিত পরিস্থিতিতে সেনাবাহিনী যে ক্ষমতা নেবে না, বা ক্ষমতা যদিও সেনাপ্রধান বারবার বলছে যে আমরা ক্ষমতা নিতে চাই না বা সেই ধরনের আমাদের কোনো অভিলিপ্সা নেই, কিন্তু একটা সংকট তৈরি হলে সেনাবাহিনী বা সুশীল সমাজের প্রতিনিধি দিয়ে বা কোনো না কোনো ধরনের একটা সরকার কিন্তু হতে পারে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে। তো সুতরাং এটা একটা আশঙ্কা যে নির্বাচন না হয়ে অন্য একটা সরকারের পথে যাওয়া। আরেকটা আশঙ্কা যে বিচারের আগেই আওয়ামী লীগের পুনর্বাসনের একটা স্পেস তৈরি হওয়া। তো সুতরাং নির্বাচনটা অত্যন্ত জরুরি, আর নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়াও জরুরি। তো আমার মনে হয় যে ঐক্যমত্য কমিশন যদি আরও চেষ্টা করে বা একদম রাজনৈতিক দলগুলো শীর্ষ পর্যায়ে কথা বলে, ধরুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অথবা জামাত ইসলামীর আমির জনাব শফিকুর রহমানের সঙ্গে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস 1-to-1 কথা বলে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেন, আমার মনে হয় না যে শেষ পর্যন্ত আমরা আটকে থাকবো, একটা সমাধানের পথ তৈরি হবে। একটা বিষয় যে যেহেতু দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের একটি বিষয় নিয়েই মূলত মতবিরোধ রয়েছে, সেখানে বিএনপি তার 31 দফায় দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের কথা বলেছিল এবং প্রথম দিকে তারা উচ্চকক্ষে পিআর মেনেও নিয়েছিল, যদিও তাদের বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে। একেবারে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত্য কমিশনে বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে। সেক্ষেত্রে এগুলো কি সাংবিধানিক আদেশের মাধ্যমে আসলে জারি করলেও সংকট তো থেকেই যাবে? সেই জন্যেই আসলে একমত হতে হবে। দেখুন যে 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা গণভোট করেছিলেন, সেখানে বলা ছিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৃহীত পদক্ষেপসমূহ এবং তার শাসনকালকে বা তার ক্ষমতা গ্রহণকে আপনি বৈধ মনে করেন কিনা, হ্যাঁ না ভোট। সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হ্যাঁ ভোটে বিপুলভাবে বিজয়ী হয়েছিলেন। এখন
এই কারণে আসলে যে জুলাই সনদ আমরা কি বাস্তবায়ন করব কিনা, যে সনদটা রচিত হচ্ছে সেটা আসলে জনগণ চায় কিনা, এটা যদি গণভোটের মাধ্যমে একটা রায় জনগণ দিতে পারে তাহলে তো স্পষ্ট হয়ে গেল, কোনো রাজনৈতিক দলের আর দ্বিমত করার উপায় থাকলো না। আর পিআরের বিষয়টি যেহেতু অনেক রাজনৈতিক দল পিআর চাচ্ছে, আবার বিএনপি সহ একটি পক্ষ পিআর চাচ্ছে না, তাহলে দুটো পক্ষই যদি অনড় থাকে তাহলে তো সমঝোতা হবে না, মাঝামাঝি একটা অবস্থান নিতে হবে। আপনি যেটা বললেন যে অনেক সংকটের মধ্যেও কিন্তু আমাদের ছাড় দিতে হয়, যদি আপনি একটু ছাড় দেন আমি একটু ছাড় দিই তাহলে একটা সমাধানের পথ আসতে পারে। কিন্তু যদি আমি ছাড়ই না দিতে চাই তাহলে তো আরেকটা 111 তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, ফলে কি তৃতীয় পক্ষ সমাধান করছে। বা অধিকাংশ ক্ষেত্রে আমরা কি দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা নাই, এই কারণে বিদেশি কূটনৈতিক মিশন এসে সেখানে মোড়লগিরি করছে। এখন দেখুন 21শে সেপ্টেম্বর দিবাগত রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০তম অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে 4 জন সফর সঙ্গী আছেন যারা রাজনীতিক, একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপির আরেক নেতা হুমায়ুন কবির এবং এনসিপির আখতার হোসেন। তো সেখানে প্রায় 10 দিন থাকবেন। 2রা অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরবেন ঢাকায়। তো তার মানে এই সময়ের মধ্যে যদি রাজনৈতিক নেতাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে একটা সমাধানের পথ বের করা যায় তাহলে এই জাতি একটা আশঙ্কা থেকে কিন্তু মুক্তি পেতে পারে। আপনি যে বিষয়টি উঠালেন যে ডক্টর ইউনূসের সফর সঙ্গী রাজনীতিবিদ, আসলে এটি তো মনে হয় প্রথম আমাদের দেশে যে সরকারের কোনো প্রধানের সঙ্গে জাতিসংঘের বিভিন্ন দলের রাজনীতিবিদরা যাচ্ছেন। এটি কি আর কখনো ঘটেছে আমাদের দেশে? বা নির্বাচনকে কেন্দ্র করে এই সফরটা তো তাহলে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে সেখানে এক ধরনের মার্কিন চাপ বা এরকম কিছু, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিষয়ে আলোচনা হচ্ছে, সেরকম কোনো বিষয় আছে কিনা? এর আগে রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা যখন জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়েছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে 3টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাচ্ছেন, এটা অবশ্যই তাৎপর্যবাহী। এখন সেখানে গিয়ে অবশ্যই একটা সমাধানের জন্য উদ্যোগ নেবে বলেই মনে করা হচ্ছে। যে দেখুন যে বিএনপির মহাসচিব যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে জামাত, এনসিপি আছে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আলোচনার পরে আমি যতটা শুনেছি যে লন্ডনে আবার যাবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। তার মানে মার্কিন মুলুকে যদি একটা চূড়ান্ত বা একটা মোটামুটি জায়গায় চলে যেতে পারে বিএনপি, জামাত, এনসিপি, পরে দেশে এসে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করলে এটা মিটে যাবে মনে করা হচ্ছে। এবং এটা হচ্ছে শেষ সুযোগ, আর তো সুযোগ নেই, নির্বাচনের আগে সময় নেই। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই অধিবেশনের ফাঁকে যে রাজনৈতিক নেতারা বসবেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি থাকবে কিনা, এটাও একটা বিষয়। যে সেখানে থাকতে পারে ঢাকাস্থ রাষ্ট্রদূত থাকতে পারে অথবা স্টেট ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের মধ্যস্থতাকার হিসেবে থাকবেন কিনা এরকম। হ্যাঁ, আমরা 2008 সালে এরকম দেখেছি। হ্যাঁ, দেখেছি। কিন্তু আবার আমাদের একটা বিব্রতকর অভিজ্ঞতা আছে যে পিটার হাস অনেকভাবেই চেষ্টা করেছেন, কিন্তু তিনি তো পারেননি, মানে 2024 পূর্ববর্তী সময়ে সমঝোতার জন্য। এখন হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে তারা বিভিন্ন সময়ে আমাদের পাশে দাঁড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আহ্বান বা দুতিয়ালি বা মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসার পরিপ্রেক্ষিতে আসলে কতটা কি হবে। এখন বিএনপি যদি এই উপলব্ধি করতে পারে, জামাত যদি এই উপলব্ধি করতে পারে, তবেই আসলে এই জটটা খুলতে পারে। দেখুন বিএনপি এবং জামাত তারা দীর্ঘ সময় একসাথে আন্দোলন করেছে, তারা সরকারেও গিয়েছে, একই সঙ্গে সরকার পরিচালনা করেছে। এখন 2024-এর গণ অভ্যুত্থানের পরে ধীরে ধীরে কিন্তু তাদের মধ্যে দূরত্ব বেড়েছে। এই দূরত্ব কি? মোটা দাগে প্রশ্ন উঠেছে যে কেউ কাউকে গুরুত্ব দিচ্ছে না। এটাই হচ্ছে বড় প্রশ্ন, যে বিএনপি জামাতকে গুরুত্ব দিচ্ছে না, আবার জামাত মনে করছে যে অভ্যুত্থানের পর আমার ক্লিন ইমেজের কারণে অবস্থান আমার ভালো। এই যে দূরত্ব, এই যে সম্পর্ক শীতলতায় পৌঁছা, এটাই কিন্তু চাইছিল ভারত। মানে ভারতের যারা গণ অভ্যুত্থান বিরোধী, ভারতের জনগণ তো আর আমাদের বিপক্ষে না, তারা কিন্তু চাচ্ছিল যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে নতুন কিছু করার সুযোগ তৈরি হবে, আওয়ামী লীগের জন্য একটা জায়গা তৈরি করা যাবে। তো সেই পথেই তো রাজনৈতিক দলগুলো পা বাড়ালো এবং অনেক দেশে গণ অভ্যুত্থান
বিভ্রান্তিকর পথে চলে গেছে। আমি যদি তিউনিসিয়ার কথা বলি, 2011 সালে গণ অভ্যুত্থান সেখানে হয়, 2011 থেকে এখন হচ্ছে 2025, মানে 14 বছর পরেও দেশটাকে কিন্তু গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া মানে নিতে পারেনি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের কারণে। কি হয়েছে, সেখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল আন্নাহাদা, তার প্রধান রশিদ ঘানুশি এখন জেলখানায়, এবং সেখানে জাতিসংঘের একজন সাবেক কর্মকর্তা, তিনি বিশ্ব ব্যাংকেরও কর্মকর্তা ছিলেন, ডক্টর কায়েস সাইদ, তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল, ডক্টর কয়েস সাইদ। তো তাকে দায়িত্ব দেওয়ার পরে তিনি কি করলেন, যে এমনভাবে সরকার এবং প্রশাসনকে সাজালেন যে অভ্যুত্থানকারী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেই তিনি বরং অ্যাকশন নিতে শুরু করলেন, যার ফলশ্রুতিতে তিউনিসিয়ায় আসলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম বিশৃঙ্খলা, বিভেদ, দ্বন্দ্ব। প্রধান রাজনৈতিক দল আন্নাহাদার প্রধান রশিদ ঘানুশি জেলখানায়। সেখানে মূলত দ্বন্দ্ব ছিল যে ইসলামপন্থী রাজনৈতিক দল এবং বামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেখানে যেমন মুসলিম সংখ্যাগরিষ্ঠ তিউনিসিয়ায় একইভাবে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টানরাও আছেন। তো ফলে কি হয়েছে, কোনোভাবেই একমত হতে পারছিল না ইসলামপন্থীরা, বামপন্থীরা। তো তাতে কি হয়েছে, একটা সুযোগ তৈরি হয়েছে। কয়েস সাইদ কিন্তু একদম তিউনিসিয়ার ঘাড়ে চেপে বসেছে এবং গণতন্ত্র সুদূর পরাহত সেখানে হয়েছে। একই ঘটনা মিশরেও ঘটেছে 2010 সালে গণ অভ্যুত্থানের পরে। আপনারা জানেন যে সেখানে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে জেনারেল সিসি তিনি ক্ষমতা নেন 2011 সালে। 2025 এখন, মানে 14 বছর ধরে সেখানে একটা অনির্বাচিত সরকার নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তো এভাবে যদি আমি ধরি, অনেক দেশেই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। এখন বাংলাদেশও কি আসলে সেই পথে পা বাড়াচ্ছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বিভেদ না দূর হয়, তাহলে এইরকম আশঙ্কা তো একদম উড়িয়ে দেওয়া যায় না। আমি এই জায়গাটা একটু আলোচনা করি। যেমন আমরা যদি নেপালে দেখি, গণ অভ্যুত্থানের পরে দায়িত্ব নেওয়ার পরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা এই সরকারের 1.5 বছর পরে কিন্তু নির্বাচনী কোনো ডেডলাইন বা নির্বাচনী কোনো রোড ম্যাপ আমরা কিন্তু দেখিনি। শুধু বলা হয়েছে ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন, কিন্তু যে কোনো সরকারের সেটা একটি রোড ম্যাপ দিতে পারতো, সেটি তো সরকার দেয়নি। সেটি না দেওয়ার ফলে এই রাজনৈতিক অস্থিরতা বা এই ধরনের দূরত্ব তৈরি হচ্ছে কিনা, এটা খুব চমৎকার প্রশ্ন করেছেন। যদি 8ই আগস্ট 2024-এর পরের দিন হতে পারে, বা 2 দিন বা 1 সপ্তাহ পরে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার সরকারের মেয়াদ কতদিন হবে সেটা বলে দিতেন, সেই সময় কিন্তু তিনি যদি বলতেন যে এই সরকারের মেয়াদটি 3 বছর হবে, জনগণ এমনভাবে উন্মুখ হয়েছিল পরিবর্তনের যে জনগণ মেনে নিত যে ঠিক আছে, আমরা এই 3 বছরের মধ্যে সংস্কার এবং বিচার এবং নির্বাচনের একটা মাঠ তৈরি হবে, সেটা দেখতে চাই। কিন্তু সেটা হলো না। কি বলা হয়েছিল তখন, যে আমরা দায়িত্ব নেবার পর দেখব কোথায় সংস্কার করতে হবে, কোথায় বিচারের কতটুকু অগ্রগতি হবে না হবে, বা নির্বাচন কিভাবে করব, নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, ফলে আমরা ভেবে চিন্তে সময়টা জানাবো। এই যে এটা একটা আসলে কারিগরি ত্রুটিই বলবো, যে চিন্তাগত একটা ত্রুটি। ওই সময়ে যদি বলে দেওয়া হতো যে নির্বাচন এই সময়ে হবে, বিচারের একটা রোডম্যাপ দেয়া হলো এবং সংস্কার কিভাবে কিভাবে হবে, তাহলে এই জটিলতাটা তৈরি হতো না। রাজনৈতিক দলগুলো এখন প্রশ্ন উঠাতে পারতো না, কারণ তখন তো ক্লিয়ার থাকতো যে আমি তো আগেই বলেছি, শুরুতেই বলেছি যে 2 বছর পর বা 3 বছর পর নির্বাচন দেব, বা এইভাবে সংস্কার বিচার এবং নির্বাচনের পথে আমরা এগুবো। সেই জায়গাটাতে কিন্তু জটিলতা তৈরি হয়েছে। ফলে কি হয়েছে, 6 মাস হানিমুন পিরিয়ড পার করেছে অন্তর্বর্তী সরকার। খানিকটা অগোছালো, হেলে দুলে এবং সমন্বয়হীনতা আমরা দেখেছি, সেটার ছাপ কিন্তু এখনো আছে। ফলে একদিকে যেমন বিচারের আসলে প্রশ্ন তৈরি হয়েছে যে বিচার সঠিকভাবে হবে কিনা, অন্যদিকে এই সরকার দুর্বল থেকে দুর্বলতর হয়েছে, কারণ যথাসময়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেনি। যখন আপনার পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথা ছিল তখন তারা করেনি। আবার বিচারের বিষয়ে প্রথমে একটা ট্রাইব্যুনাল তারা শুরু করলো, পরে আরেকটা ট্রাইব্যুনাল করলো। কিন্তু এটা যদি 5টি ট্রাইব্যুনালের মধ্য দিয়ে হতো বা 10টি ট্রাইব্যুনালের মধ্য দিয়ে হতো, তাহলে তো দ্রুততম সময়ের মধ্যে বিচারটি হতো। সেটা তারা করেনি। নির্বাচনের বিষয়েও আসলে 6 মাস বা 1 বছরই কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। পরবর্তীতে আস্তে আস্তে উদ্যোগ গ্রহণ করেছে। আবার আরেকটা অদ্ভুত কাজ হয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে আসলে একদিকে সংস্কার করা হয়েছে, যে সংস্কারের আলোচনা চলেছে, আরেকদিকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তো ফলে কি হয়েছে, নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। একটা দুর্বল সরকার
তার কার্যক্রম করতে গিয়ে হোঁচটও খেয়েছে। আবার আপনি দেখেছেন যে এই সময়ের মধ্যে এত আন্দোলন হয়েছে, নানা ধরনের দাবি নিয়ে মানুষ এতবার রাজপথে নেমেছে। এটা যেমন ভিন্ন উদ্দেশ্যে করা হয়েছে, আবার সাধারণ মানুষ মনে করেছে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে এইসব দাবি তো আসলে পূরণ হবে না, সুতরাং এখনই সুযোগ, এখনই দাবি আদায় করে নিই। ফলে একটা সুস্থির, স্থিতিশীল, একটা পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার যে উচিত ছিল সরকারের, সেটি হয়নি। মানে আরেকটা বিষয়, যেহেতু নির্বাচন নিয়ে কথা বললেন, আমরা ধরে নিলাম একটা ঐকমত্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে, তারপরে যে সংকট সরকার টেনে এনেছে নির্বাচনী আসনগুলো পুনর্বিন্যাস করা, সেটি আসলে এই সরকারের দরকার ছিল কিনা এই মুহূর্তে এটি করা? এটি আসলে নির্বাচনকে বিলম্বিত তো করতেই পারে। আসন পুনর্বিন্যাস, আমরা আন্দোলন দেখছি আসন পুনর্বিন্যাস নিয়ে প্রতিদিন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে সরকার একটা বিষয় সামনে রেখেছে হয়তো, যে আওয়ামী লীগের সময় বিভিন্ন আসন এমনভাবে পুনর্বিন্যাস করা হয়েছে যে এটা আসলে আওয়ামী লীগকে ক্ষমতায়ন করার একটা ফাঁদ। ধরুন, যেখানে আওয়ামী লীগের ভোট কম সেইখানে ওই অংশটি আসলে বাদ দেওয়া হয়েছে, বা বৃহত্তর যে অংশে আওয়ামী লীগের ভোট বেশি তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ফলে এটা নিয়ে একটা সন্দেহ, সংশয় বা মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে যে, ধরুন কিছুদিন আগে একটা শুনানি হয়েছে, এই শুনানিটা খুব আলোচিত, ব্যারিস্টার রুমিন ফারহানা ছিলেন এবং এনসিপির আতাউল্লাহ ছিলেন। সেখানে আমরা দেখলাম যে দুজনের মধ্যে দ্বন্দ্ব সংঘাত এবং মারপিট পর্যন্ত হলো। পুলিশ একদম ঠায় দাঁড়িয়ে আছে। এখন পুলিশ কি মনে করছে জানেন? পুলিশ মনে করছে যে আরে বিএনপি তো ক্ষমতায় আসবে, আমি এখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব নাকি। আবার পুলিশ এটাও মনে করছে এনসিপি তো এখন ক্ষমতায় আছে, সুতরাং তাদের বিরুদ্ধে আমার অ্যাকশনে যাওয়া যাবে না। আমরা যদি পুরো ভিডিওটা দেখি, দেখলাম যে পুলিশ ঠায় দাঁড়িয়ে আছে, বিএনপি এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে এক দফা মারপিট হয়ে গেল সেখানে পুলিশের উপস্থিতিতে। তো দেখুন, এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে তো খুবই দুঃখজনক। এবং এখন আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তা ব্লকেট করা হচ্ছে, ধর্মঘট দেওয়া হচ্ছে। ফলে কি মানুষের মধ্যে একটা বিরক্তি তৈরি হচ্ছে। এটা না করলেও পারত। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে মোটা দাগে একটা সমঝোতার উদ্যোগ নেওয়া যেত, বা খুবই গুরুত্বপূর্ণ দু একটি আসনের পুনর্বিন্যাস করা যেত। কিন্তু যেভাবে তারা শুরু করেছে, এটা কিন্তু স্বস্তির পরিবর্তে বিতর্ক তৈরি করছে এবং মানুষ বিরক্ত হচ্ছে। মানে এটিকে আপনি যেমন বলছিলেন যে তিউনিসিয়া সরকার চেপে বসেছে, এরকম তো আস্তে আস্তে ধাপে ধাপে আমরা 1/11 সময় দেখেছি যে এই নির্বাচনী প্রক্রিয়াকে সংস্কারের নামে কিভাবে দীর্ঘায়িত করা হয়েছে নির্বাচনকে। সেই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে কিনা, একটা যে এই সরকারের যে আস্থাটি ছিল জনগণের, সেই আস্থার জায়গায় এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে কিনা ধীরে ধীরে, বা হতাশা গ্রাস করছে কিনা আমাদেরকে? অবশ্যই হতাশা গ্রাস করবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতি হতাশ হয়ে যাবে। নির্বাচন হতেই হবে। নির্বাচন হবার জন্য সবাইকে আসলে উদার মন নিয়ে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে গতকালই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি একমত না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। তো এই বক্তব্য তো একটা সাইন। তা এখন রাজনৈতিক দলগুলো কি করবে? আমার কথা হচ্ছে যে মানুষকে বিরক্ত করার আর কি দরকার? বিএনপি, জামাত তারা তো ঘনিষ্ঠ ছিল, দীর্ঘ 16 বছর ধরে তারা আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনের মুখে পড়েছে। তারা কেন এক সাথে বসে কোনো ধরনের দুতিয়ালি ছাড়াই একমত হতে পারছে না? তারা তো ঘর সংসার করেছে, তারা একে অপরের কাছাকাছি ছিল, তারা বিশ্বস্ত। দুই রহমান যদি একসঙ্গে বসে, তারেক রহমান, শফিকুর রহমান, তাহলে তো এই সমাধান হয়ে যায়। সেখানে মানুষকে বারবার কেন বিরক্ত করা, মানুষকে কেন শঙ্কার মধ্যে ফেলা? এখন বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি আর সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে জামাত, এই দুটো দল যদি একমত না হয় এই অভ্যুত্থান পরবর্তী সময়ে, তাহলে তো আসলেই জটিলতা তৈরি হবে। যারা সুযোগ সন্ধানী তারা তো সুযোগ নেবেই। কয়েস সাইদের কথা বললাম, তিউনিসিয়া। তো 1/11 কি হয়েছে? 1/11 মঈন আহমেদ এই সুযোগ কি পেত? যদি আওয়ামী লীগের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে একটা সুন্দর সমঝোতা করা যেত 2007 সালে, তাহলে তো এই দুঃসাহসটা দেখাতো না। তো যখন আমরা স্বার্থের কারণে অনেক দূরে সরে যাই, তখন তো এই ভ্যাকুয়ামের মধ্যে অন্য তৃতীয় শক্তি চলে আসে। ডিভাইড অ্যান্ড রুল, এই যে ব্রিটিশ আমলের পদ্ধতি, ভাগ করো, শাসন করো। আপনি যেহেতু দুই রহমানের বসার কথা বললেন, তার মধ্যে এরকম এই যে এনায়েত, করিম, এদের মধ্যে বহমান কিছু আছে কিনা, বা এরকম কোনো সংকট আসতেছে কিনা আমাদের? আমার মনে হয় যে আসলে যেন না বসে, যেন না ঐক্যমত্য হয়, এই জন্য পেছন থেকে কিছু কলকাঠি নাড়া হচ্ছে, যেটার কারণে আসলে কাছাকাছি আসতে পারছে না।
একে অপরের বিরুদ্ধে কিন্তু দোষারোপ করছে। দেখুন 90-এর গণ অভ্যুত্থানের পর 3 জোটের যে রূপরেখা ছিল সেখানে বলা ছিল, প্রথম দফায় ছিল যে রাজনৈতিক দলগুলো মানে যারা গণ অভ্যুত্থান করেছে 90-এর, তারা একে অপরের বিরুদ্ধে কুৎসা রটাবে না। দ্বিতীয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, আর তৃতীয় হচ্ছে যে জাতীয় পার্টিকে কোনো সুযোগ দিবে না। এই 3টা দফায় লঙ্ঘন করেছে রাজনৈতিক দলগুলো, পরবর্তীতে সবাই লঙ্ঘন করেছে। এখন 90-এর এই গণ অভ্যুত্থানের সময় 82 থেকে 90 350 মানুষ নিহত হয়েছে মানে সরকারের নিপীড়নে। আবার দেখুন 72 থেকে 75 পর্যন্ত সময়কালে জাসদ যে অভিযোগ করে যে আমাদের 34,000-এরও বেশি নেতাকর্মীকে হত্যা করেছে, এগুলোর বিচার কি হয়েছে? হয়নি। গণ অভ্যুত্থান বা পরিবর্তন হয়েছে কিন্তু কোনো ধরনের বিচার হয়নি। এখন যে আশঙ্কাটা শক্তপোক্ত হচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতা এলে তারা ক্ষমতার বৃত্তের মধ্যে এমনভাবে জড়িয়ে পড়বে যে দীর্ঘসূত্রতার মধ্যে বা আইনি কাঠামোর মধ্যে, তখন এই বিচারের বিষয়গুলো আসলে শিথিল হয়ে যাবে, ওই আগের ঘটনার পুনরাবৃত্তি হবে, আস্তে আস্তে এগুলো স্বাভাবিক হবে। একটা অদ্ভুত বিষয় দেখেন, যে জাসদ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করলো যে আমাদের 34,000 নেতাকর্মীকে হত্যা করেছেন, সেই জাসদ আবার আওয়ামী লীগের সরকারে যোগ দিল। তারা কিন্তু দুটো মানে জাসদের হাসানুল হক ইনুও যোগ দিয়েছেন এবং আসমা আব্দুর রব যোগ দিয়েছেন আওয়ামী লীগের সরকারে। তখন কিন্তু বলেননি যে আমার 30,000 বা 34,000 নেতাকর্মীকে কেন হত্যা করেছেন, বিচারের উদ্যোগও নেয়নি। কিন্তু যে মা সন্তান হারালো, যে স্বামী স্ত্রী হারালো বা স্ত্রী স্বামী হারালো, তার বিচার কোথায়? তো এইটা একটা বড় প্রশ্ন যে আসলে আমাদের মধ্যে এই অভিলিপ্সা আছে কিনা, ইচ্ছাটা আছে কিনা যে আমরা বাংলাদেশটাকে সুন্দর পথে নিয়ে যাব। জোট গঠনের পর্দার আড়ালে তৎপরতা, আমরা যদিও নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা বলছি, কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে দলগুলো হিসাব নিকাশ করছে। যদিও সবচেয়ে বড় দল যে বিএনপি, সে এখনো মনে হয়নি সেরকম মাঠে দৃশ্যমান হয়নি আমাদের কাছে। তাদের অন্তরালে তারা কাজ কতটুকু করেছে সেটি জানা, কিন্তু দৃশ্যমান তো কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বিএনপির কার্যক্রমে। তবে এই যে জোট গঠন, বাংলাদেশের আগে আমরা 12 দলীয় জোট দেখেছি, আরও বেশ কয়েকটি জোট দেখেছি, মহাজোট ছিল আওয়ামী লীগের। সেই জোট গঠনের রাজনীতিতে আসলে খুব কি ইতিবাচক হবে এটি এখন এই মুহূর্তে? কারণ অলরেডি 6টি দল মাঠে আছে। বিএনপি তার মতো করে চাইছে যে তার সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে বা যারা পিয়ারের পক্ষে না, মানে বিএনপির সঙ্গে একমত, সেই সব দল নিয়ে একটা জোট তৈরি করতে চাচ্ছে বিএনপি। বিএনপির সঙ্গে বেশ কিছু রাজনৈতিক দলও আছে যে যারাও চাচ্ছে যে জোট হোক। জোট হলে কি হবে যে ওই সব দলের 2-1 সংসদ সদস্য হতে পারবে। ধরুন ববি হাজ্জাজের একটা রাজনৈতিক দল আছে, তো সেই রাজনৈতিক দল যদি বিএনপির সঙ্গে জোট করে, নিশ্চয়ই বিএনপি 1 বা 2 আসন ছেড়ে দেবে। গণ অধিকার পরিষদ সে যদি জোট করে বিএনপির সঙ্গে, বিএনপি ছাড়বে, ফলে তাদেরকে নির্বাচিত হয়ে আসার ক্ষেত্রে সুবিধা হবে। এটা একটা বিষয়। আর জামাত যেটা চাচ্ছে, জামাতের সঙ্গে ইতোমধ্যে রাজনৈতিক যে 7টি দল মাঠে নেমেছে, এরা তো আছেই। এর বাইরে মানে এইসব ইসলামী দলের বাইরে তারা যদি মধ্যমপন্থী বা সাধারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আসতে পারে জোটে বা জোট করতে পারে, তাহলে তাদের জন্য অবশ্যই একটা ইতিবাচক। জোটের রাজনীতিতে আসলে ভোট কতটা প্রভাবিত হবে এটা একটা বিষয়, কিন্তু বিভিন্ন সময় তো জোট হয়েছে, নির্বাচন এলে কিন্তু জোট হয়। বিএনপির এখন প্রয়োজন কি, যে বিএনপির সঙ্গে যারা ছিল, এখনো যারা আছে, তারা যেন সংসদে যেতে পারে। আওয়ামী লীগ যেটা করেছিল যে দেখুন হাসানুল হক ইনুর হয়তো ভোট নেই বা রাশেদ খান মেননের জনসমর্থন নেই, কিন্তু ব্যক্তি হিসেবে তো তারা পরিচিত ছিল, যে কারণে আওয়ামী লীগ তাদের সরকারের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। একইভাবে বিএনপির সঙ্গে যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছে, ধরুন জুনায়েদ সাকি, তার রাজনৈতিক দল ছোট হতে পারে, ব্যক্তি হিসেবে তিনি পরিচিত। ধরুন কমরেড সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তিনি সাধারণ সম্পাদক, তার দল ছোট হলেও ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন এবং আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। তো এইসব ব্যক্তিবর্গকে আসলে সংসদে আনার দায়িত্বও তো বড় দলগুলোর। একইভাবে জামাত ডাকসু এবং জাকসুর পরে যে উচ্ছ্বসিত অবস্থায় আছে, সেই বিবেচনায় তারা মনে করতে পারে আগামী নির্বাচনে ভালো করবে। আর ভালো করলে শুধু একা নয়, বরং তাদের যে সঙ্গী আছে তাদেরকেও তারা নিয়ে একসাথে সরকার বা বিরোধী দল যেটাই হোক সেখানে অবস্থান করবে। তো জোট গুরুত্বপূর্ণ, অবশ্যই জোট গুরুত্বপূর্ণ, কিন্তু এতে আসলে তৃণমূলে এক ধরনের অস্থিরতা তৈরি হয় কিনা। যেমন দীর্ঘ 16 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, দলকে সার্ভিস দিয়েছে, তারা যদি মনোনয়ন বঞ্চিত হয়, এটি এক ধরনের প্রভাব পড়ে কিনা দলের অভ্যন্তরে?
হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে প্রভাব পড়ে, কিন্তু ধরুন বিএনপি ৩০০ আসনে নির্বাচন করবে, জোটের জন্য কত আসন ছাড়বে? ধরুন 50টি আসন ছাড়লো, জামাত কত আসন ছাড়বে? তো এগুলোর আসলে সামনের দিনে আরো স্পষ্ট হবে যে আসলে কি হতে যাচ্ছে। একটা অস্থিরতা তো তৈরি হয়, তখন কি হয় যে ধরুন ঝিনাইদহ 1 আসনে একজনকে দেওয়া হলো জোটের পক্ষ থেকে, ধরুন গণ অধিকার পরিষদের রাশেদ খান। আমরা একদম নুরুল হক নূরের উদাহরণটাই দেখি, সে যখন পটুয়াখালী গেল তাকে বাধাগ্রস্ত করা হলো বিএনপির পক্ষ থেকে, যদিও তারেক রহমান বলেছেন তাকে যাওয়ার জন্য। হ্যাঁ, কারণ পটুয়াখালীতে বিএনপির হাসান মামুন আছেন, তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, দীর্ঘদিন ধরে সেখানে মাঠ গুছাচ্ছেন, রাজনীতি করছেন। এগুলোর জন্য আসলে সমন্বয় অত্যন্ত জরুরি, সমন্বয় করতে হবে। তো রাজনৈতিক দলগুলো কিভাবে সমন্বয় করে, মানে যেগুলো আসলে প্রচলিত রাজনৈতিক দল, আদর্শিক রাজনৈতিক দলের বাইরে বা ক্যাডার ভিত্তিক সংগঠনের বাইরে, যে আমি নুরুল হক নূরকে সেখানে দিচ্ছি প্রার্থী হিসেবে, তোমাকে অন্য আরেকটি সুযোগ দেব যদি ক্ষমতায় আসি, এভাবেই তো সাধারণত সমন্বয় করা হয়। এগুলো আসলে খুব জটিলতা তৈরি করবে বলে মনে হয় না। আর যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ করে, দল তাকে বহিষ্কার করবে, এটা তো অহরহই হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি আলোচনার বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি দীর্ঘ সময় সরকার ক্ষমতায় থাকলেও। পুরনো ফ্যাসিবাদ আপনি যেটি বলছিলেন মাথাচাড়া দিয়ে উঠতে পারে রাজনৈতিক অনৈক্যের ফলে। আমরা দেখছি যে এখন বেশ মিছিল দিন দিন তাদের বড় হচ্ছে, যাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এটি আসলে এক ধরনের আইনি শিথিলতা কিনা, বা রাজনৈতিক দলের অনৈক্যই কারণে আইনি শিথিলতা রয়েছে যে সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারছে না সব ক্ষেত্রে? সরকার আসলে শুরুতে যে চিন্তা করেছিল যে এই পুলিশ বাহিনীকে দিয়েই তারা আইন শৃঙ্খলা রক্ষা করবে, বা এই মুহূর্তে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, কিন্তু হয়েছে কি, আসলে নিয়মিত বাহিনীগুলো যদি শৃঙ্খলার মধ্যে না আসতে পারে, বা নিয়মিত বাহিনীগুলো যদি শক্তিশালী না হয়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করা খুব কঠিন। সেনাবাহিনী বা বিজেপি এরা তো আসলে সংকটকালীন মুহূর্তে ভূমিকা পালন করে। জনসম্পৃক্ত কারা? একমাত্র পুলিশ বাহিনী হচ্ছে জনসম্পৃক্ত, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেই প্রশিক্ষণ তাদের আছে মোটা দাগে। এখন এই পুলিশ বাহিনী, যে পুলিশ বাহিনীকে ফ্যাসিবাদী সরকার জনগণের মুখে দাঁড় করিয়েছিল, মুখোমুখি অবস্থায়, কি হয়েছিল? একটা যুদ্ধের মতো অবস্থা। জনগণের বিরুদ্ধে তারা গুলি চালিয়েছে, জনগণ হত্যার মুখোমুখি হয়েছে, শিকার হয়েছে। এই রকম একটা পুলিশ বাহিনী, যে পুলিশ বাহিনী এখনো ট্রমার মধ্যে আছে, অধিকাংশ থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে, নির্মমভাবে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে পুলিশ, গুলি চালিয়েছে অনেকে বাধ্য হয়ে, বা অনেকে দলগত কারণে গুলি চালিয়েছে। তো এই রকম একটা বাহিনীকে দু একটি জায়গায় মাথায় পরিবর্তন করে আবার আগের জায়গায় পুনঃস্থাপন করলেন, সেটা তো আসলে হয় না শৃঙ্খলার ক্ষেত্রে। আইন শৃঙ্খলার আইন শৃঙ্খলার উন্নয়ন কিভাবে হবে এই বাহিনী দিয়ে? এটা একটা বড় প্রশ্ন। জি, আমরা মুমিন মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা অংশ নেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি যে সকল সংকট কেটে যাবে এবং নতুন ভোর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়েই উদিত হবে। আমাদের সবারই সেই প্রত্যাশা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ফ্রন্ট পেজ থেকে। আবারও আগামীকাল একই সময় দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।